গাজায় গণহত্যার প্রতিবাদে রাজপথে বিএনপি, রাজধানী সহ সারা দেশে সমাবেশ। মুসলিম বিশ্বের নীরবতায় ক্ষোভ, ইসরায়েলি পণ্য বয়কট করলেও প্রতিষ্ঠানে হামলা বন্ধের আহ্বান। প্লট দুর্নীতির মামলায় হাসিনা পুতুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, তালিকায় সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী সহ মন্ত্রণালয় ও রাজুকের 16 কর্মকর্তা। ওবায়দুল কাদের সহ 10 জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির অনুরোধ। বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা চলছে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বাড়তি শুল্ক 90 দিন স্থগিত করায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সুযোগ পাবে বাংলাদেশ। ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করায় সমস্যা হবে না, দাবি বাণিজ্য উপদেষ্টার। এবং প্রায় 20 লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু। প্রশ্নপত্র নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, 60 দিনে ফল প্রকাশের ঘোষণা শিক্ষা উপদেষ্টার। সময় সংবাদের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি। নয়াপল্টনে বিকেল 4টায় সমাবেশ শুরু হলেও দুপুর থেকে দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হন। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে অংশ নিয়েছেন সাধারণ মানুষও। সমাবেশ শেষে একটি র্যালি কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মগবাজার হয়ে বাংলা মোটরে গিয়ে শেষ হবে। রাজধানীতে র্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। বক্তব্যে গাজায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে মুসলিম বিশ্বের নীরবতায় ক্ষোভ প্রকাশ করেন তারা। ইসরায়েলি পণ্য বয়কট করলেও কোনো প্রতিষ্ঠানে হামলা না করার আহ্বান জানান তারা। বলেন, ফিলিস্তিনিদের পক্ষে সর্ববৃহৎ র্যালির মাধ্যমে টনক নড়বে বিশ্ব মোড়লদের। এই একেবারে নয়াপল্টনে যে মঞ্চটি রয়েছে মুসলমানদের যদি একজন মুসলমানদের হৃদয় না কাঁদে, সে কিসের মুসলমান? আমি ধিক্কার জানি আমাদের সেই সমস্ত মুসলমানদের যারা এই প্রতিবাদ করছে না। এই ফিলিস্তিনকে সহযোগিতা করেন, এই ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ করে দেন, আমরা আর যুদ্ধ দেখতে চাই না। আমরা বিএনপি যে মানবতার পক্ষে এবং মুসলমানদের পক্ষে যে বর্বরোচিত হামলা হচ্ছে তারই প্রতিবাদ আমাদের এই জাতীয়বাদী দল আজকে এই র্যালির মাধ্যমে আমরা সম্বোধন করতে যাচ্ছি। মানুষ হত্যা করা হচ্ছে, অথচ শিশু হত্যা করা হচ্ছে, নারী হত্যা করা হচ্ছে, অথচ বিশ্ব মানবতা নীরব। তাহলে এত এত মানব সংস্থা হয়ে কি লাভ? ইন্ডো মার্কিন ষড়যন্ত্রের কারণে এই ফিলিস্তিনি জনগণ গণহত্যা সহ মানবিক নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে। জাতিসংঘের কোন রেজলিউশনের তোয়াক্কা ইসরায়েলেরা করে না, জাতিসংঘের কোন সিদ্ধান্তকে তারা কখনো মেনে নেয় নাই। যখন তখন সেখানে আক্রমণ করে সেখানকার নারী, পুরুষ, শিশুদের হত্যা করা হচ্ছে। সমগ্র বিশ্ব প্রতিবাদ জানায়, কিন্তু ইসরায়েলকে প্রতিরোধ করার উদ্যোগ নেয় না। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে র্যালি করছে বিএনপি। এই মুহূর্তে রাজধানীর নয়াপল্টনে আছেন সহকর্মী হাসান ওয়ালি, নাইটিঙ্গেল মোড়ে তানভীর হাসান মেঘ, চট্টগ্রামে শফিকুল আলম, বরিশালে অপূর্ব অপু ও খুলনায় আছেন তানজিম আহমেদ। সরাসরি প্রথমে যাচ্ছি ওয়ালির কাছে। ইসরায়েলে বাহিনীর ফিলিস্তিনের উপরে দীর্ঘদিন ধরে যে নির্যাতন চালাচ্ছে, বিশেষ করে গাজা ও রাফা, ইসরায়েলি বাহিনীর যে বর্বরোচিত হামলা তার প্রতিবাদে বিএনপির সংহতি র্যালি কিছুক্ষণ আগে শুরু হচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এই বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিছুক্ষণ আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সালাউদ্দিন আহমেদ, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান বক্তব্য রেখেছেন এবং এর মধ্য দিয়ে এই সংহতি র্যালি সেটা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আমি দেখছি যে আমার পেছনে যত জায়গা আছে পুরো জায়গা জুড়ে একেবারে ফকিরার মোড় হয়ে দৈনিক বাংলা মোড় পুরো জায়গা জুড়ে কিন্তু আসলে নেতাকর্মীদের যে অবস্থান একেবারে নটরডেম কলেজ পর্যন্ত আসলে এটি বিস্তৃত ঘটেছে এবং সবার হাতে আমরা দেখছি ফিলিস্তিনি পতাকা নিয়ে ফিলিস্তিনি মানুষের প্রতি তারা সংহতি জানাচ্ছেন। বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী, অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যেমন রয়েছেন, একই সঙ্গে ঢাকাবাসীও কিন্তু আসলে এই সংহতি র্যালিতে অংশ নিয়েছেন। মসজিদুল আকসা শহর, ফিলিস্তিনের উপরে যে নির্মমভাবে যে নির্যাতন চালানো, ফিলিস্তিনিদের উপরে যে হামলা নির্যাতন
নির্যাতন, বর্বরতা, নারী, শিশুসহ সবাইকে যে হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল, তার প্রতিবাদে সাধারণ মানুষ সারা বিশ্ব যেভাবে ফুঁসে উঠেছে, বাংলাদেশেও আমরা দেখছি কয়েকদিন ধরে প্রতিবাদ চলছে। আজকে বিএনপির এই বৃহৎ র্যালি কিন্তু আসলে অনুষ্ঠিত হচ্ছে। আমরা এই যে সংহতি র্যালিটি আসলে নয়াপল্টন অতিক্রম করছে, এটি 15 মিনিট আগে শুরু হচ্ছে। এর যে অগ্রভাগ সেটি অনেক দূর নিশ্চিতভাবেই শান্তিনগর বা মৌচাক পর্যন্ত পৌঁছাতে পারে আমরা ধারণা করছি। এর বাইরে পেছনে আমার সামনে যতটুকু মানুষ দেখছি সেটি এখন পর্যন্ত দৈনিক বাংলা পার হয়েও আরও বেশি পর্যন্ত আসলে এই মানুষের যে স্রোত, মানুষের স্রোত সেটি কিন্তু রয়েছে পুরো জায়গা জুড়ে। আমরা বাংলাদেশের পতাকা যেমন দেখছি, বাংলাদেশের পক্ষ থেকে সমর্থন, ফিলিস্তিনের পক্ষে ফিলিস্তিনের পতাকা আমরা দেখছি, ফিলিস্তিনের মানুষের প্রতি যে সমর্থন সেটি অব্যাহত রয়েছে। বিএনপি নেতারা বলছিলেন যে মানুষ, ফিলিস্তিনের মানুষের পক্ষে বাংলাদেশ সবসময় রয়েছে, বিএনপি নেতা করা ফিলিস্তিনের যে নির্যাতিত মানুষ তাদের পক্ষে রয়েছে। এটি এই র্যালির মাধ্যমে সেটির আরও বেশি সেই বার্তা সেটি সুদৃঢ় হবে সে প্রত্যাশা তারা করছেন। আমি যেমনটি বলছিলাম, এই র্যালি একেবারে সোনারগাঁ মোড় পর্যন্ত চলবে। র্যালির সঙ্গে রয়েছেন আমার আরেক সহকর্মী মেঘ, তিনি জানাবেন সেখানকার সবশেষ। ইসরায়েলি বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে এবং নির্যাতিত যে ফিলিস্তিনি, সেই ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে দেশব্যাপী যে প্রতিবাদ ও সংহতি, সেই সংহতির র্যালির যে আয়োজন করা হয়েছিল সেই র্যালি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। মূলত এই র্যালিটি নাইটেঙ্গেল মোড় থেকে নয়াপল্টনের যে কেন্দ্রীয় কার্যালয় সে ছিলাম যে কেন্দ্রীয় যে কার্যালয়, সেই কার্যালয় থেকে মূলত তারা যে র্যালি, সেই র্যালিটি বের করেছে এবং মূলত র্যালিটি নাইটেঙ্গেল মোড় থেকে শুরু করে পরই হচ্ছে এখন মালিবাগ যে মোড়, সেই মালিবাগ মোড় অতিক্রম করছে। মালিবাগ মোড়ের যে ফ্লাইওভারটি রয়েছে, সেই ফ্লাইওভারে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে সারিটি রয়েছে, সেই প্রথম সারির দিকে দলীয় যে সকল নারী নেতৃবৃন্দরা রয়েছে, সেই নারী নেতৃবৃন্দরা রয়েছে। তার পিছনেই কিন্তু রয়েছে যে পুরুষ নেতাকর্মীরা, তারা রয়েছে এখানে। আমরা দুপুর 2টা নাগাদ থেকে আমরা দেখতে পেয়েছি যে কানায় কানায় কিন্তু রয়েছেন, তারা ছোট ছোট করে তারা ভোট মূলত তারা গণহত্যা বন্ধ হওয়া জরুরি এবং সেই সঙ্গে তারা প্রস্তাব করছে যে যতদিন পর্যন্ত এই গণহত্যা বন্ধ হবে না ঠিক ততদিন পর্যন্ত মাঠে এইভাবে লড়াই করতে পারবে। এবং তারা বলছে যে রোজার মাস গিয়েছিল এবং ঈদ গিয়েছিল, সেই জায়গা থেকে তারা কোনোভাবে কোনো কিছু উদযাপন এবং পালন করতে পারেনি। তেমনটা ক্ষোভ প্রকাশ করে তারা বলছিল যে আশেপাশের যে সকল মুসলিম দেশগুলো রয়েছে তারা এখনো নিশ্চিত হয়ে আছে। সেখান থেকেই তারা মূলত আসছে যে র্যালির মাধ্যমে তারা পুরো বিশ্ববাসীকে জানিয়ে রাখতে চায় যে বাংলাদেশ ঠিক নয়, বাংলাদেশ ফিলিস্তিনি। কাজী দিওরিতে এই মুহূর্তে সে বিক্ষোভ মিছিলটি এসেছে। এখানে তারা বলছে লাখো মানুষের জমায়েতের সম্ভাবনার কথা তারা বলছে। কিছুক্ষণ আগে জমিয়াতুল ফালাহ যে মসজিদ রয়েছে সেখানে চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশেপাশে যে উপজেলা রয়েছে সেখান থেকে কিন্তু বাসে ট্রাকে করে হাজারো মানুষ এসেছে। সেই ইসরায়েলের যে নিধন অর্থাৎ মুসলিম নিধন করা হচ্ছে, মুসলমানদের উপর নির্মম অত্যাচার করা হচ্ছে এবং শিশু কিশোর থেকে শুরু করে যেভাবে হাসপাতালে বোমাবর্ষণ করা হচ্ছে সেটির প্রতিবাদে যে চট্টগ্রাম মহানগর উত্তর এবং দক্ষিণের যে বিক্ষোভ মিছিল বের করা হয়েছে সেগুলি প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে চট্টগ্রামে কাজী দিউরি থেকে এক প্রান্ত অন্য প্রান্ত কিন্তু যে আমতলা রয়েছে সেখানে অন্য প্রান্তে কিন্তু সেখানে মানুষ অংশ নিয়েছে এবং সবার একটি দাবি, সেটা হচ্ছে
এই গণহত্যা, বর্বরতা, নির্মমতা বন্ধ করতে হবে এবং বিশ্ব মুসলিমকে একই কাতারে দাঁড়াতে হবে এবং সবারই একটি হচ্ছে যে ওআইসি রয়েছে এবং আরব লীগ রয়েছে, সবাই মিলে কিন্তু মুসলমানদের পাশে দাঁড়াতে হবে এবং বিশ্ব জনমত গঠন করতে হবে। কারণ যেভাবে কিন্তু বোমা বেড়ে মুসলমানদেরকে নিধন করা হচ্ছে সেটি কোনোভাবে মেনে নেওয়া যায় না। কারণ সারা পৃথিবীর মধ্যে যে আন্দোলন হচ্ছে সে আন্দোলনের ঢেউ বাংলাদেশেও লেগেছে। আমরা দেখেছি ছাত্র দলের পক্ষ থেকে, বৈষম্য বিরোধীদের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে, জামায়াতের ইসলামের পক্ষ থেকে, ছাত্র শিবিরের পক্ষ থেকে আজকে কিন্তু সে বিক্ষোভ মিছিল বের করা হয়েছে। বিএনপি চট্টগ্রাম মহানগর উত্তর দক্ষিণের বিএনপির পক্ষ থেকে আপনাকে জানিয়ে রাখি 1917 সালে যে বেলফুর ডিক্লারেশনের মাধ্যমে আরবের বুকে যে একটি রাষ্ট্র ঘোষণা দিয়েছিলেন যে ইংল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী, এরপরে কিন্তু 1948 সালে জাতিসংঘ এই ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে কিন্তু বিশ্বের বুকে একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে, যেটির প্রতিবাদে সারা বছরে অর্থাৎ গত 2023 সালের 7 অক্টোবর যে হামলা হয়েছে তারপর থেকে প্রতিনিয়ত যেভাবে মুসলমানদেরকে নিধন করা হচ্ছে, মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন চালানো হচ্ছে এবং সেটির প্রতিবাদে এবং সাম্প্রতিক সময়ে যে বোমা হামলা করে মানুষদেরকে নির্মমভাবে মারা হচ্ছে এবং যেভাবে আমরা যে দৃশ্যগুলো দেখছি সব কিছু মিলিয়ে যেটি বলা যায় এই মুহূর্তে মিছিলটি নিউ মার্কেট এলাকার সামনে প্রান্তে রয়েছে। আমরা এখন চলে যাচ্ছি বরিশালে। ফিলিস্তিনের গাজায় মুসলমানদেরকে যে গণহত্যা চালানো হচ্ছে তার প্রতিবাদে উত্তাল আজকে বরিশাল। কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে বরিশালে বিএনপি আজকে বিকাল 4টায় এখানে যে কর্মসূচির ডাক দিয়েছে, আন্দোলনের ডাক দিয়েছে, সেখানে মানুষের স্রোত নেমেছে কার্যত। বরিশালের সদরোড এই মুহূর্তে মানুষের ঢল নেমেছে, গোটা সদরোড এলাকা মানুষের পদচারণা এখানে মুখরত রয়েছে এবং যেভাবে পারছে এই জায়গাটিতে এসে বিএনপির এই কর্মসূচিতে এসে একাট্টা হয়ে তারা প্রতিবাদ করছে এবং তারা বলছে যে গাজায় ফিলিস্তিনিদের উপর যে ফিলিস্তিনের গাজায় যে মুসলমানদেরকে গণহত্যা চালানো হচ্ছে তার প্রতিবাদ জানাচ্ছে। তারা সবাই বলছে যে বিশ্বের মোড়ল দেশ দাবিদার কিংবা জাতিসংঘ এই যে মুসলমানদের নির্মম নির্যাতন বা গণহত্যার পরও তারা নিশ্চুপ রয়েছে, মুখে কুলুপিটে বসে রয়েছে, তার প্রতিবাদ, তার ধিক্কার জানানো হচ্ছে। এবং এই সমাবেশ থেকে বরিশালে এখানে আমরা দেখেছি যে বিকেল 4টার পরপরই এখানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি এবং বিএনপির বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠন খণ্ড খণ্ড মিছিল নিয়ে বরিশাল শহরের সদরোডের অশ্বিনী কুমার হলের সামনে এসে জড়ো হয়েছে। কার্যত এই মুহূর্তে আসলে নামাজের বিরতি চলছে, নামাজের বিরতির পরপর আনুষ্ঠানিকভাবে আবার শুরু হবে। আমাদের চোখ যতদূর যাচ্ছে ততদূর কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানুষের স্রোত। একদিকে বরিশাল শহরের জেলখানার মোড়, অন্যদিকে কাকলি হলের সিনেমা হল, অর্থাৎ গোটাই সদরোডই এই মুহূর্তে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধা বিভিন্ন বয়সের মানুষ এখানে রয়েছে। এখানে অনেকের মাথায় যেমন রয়েছে বাংলাদেশের পতাকা, তেমনি আছে সেই ফিলিস্তিনি যারা নির্যাতিত, নিপীড়িত, গণহত্যা শিকার, তাদের প্রতি সংহতি প্রকাশ জানিয়ে ফিলিস্তিনি পতাকাও রয়েছে। সবার অনেকের হাতে কিন্তু প্লাকার্ড রয়েছে এবং তারা সবার চোখে মুখে আমরা দেখছি দ্রোহ দেখছি এখানে। এবং সবাই এখানে বলছে, মুক্তিকামী জনতারা বলছে, বীর বাঙালিরা বলছে, বাঙালিরা কখনো সব সময়ের জন্যই শান্তিপ্রিয়, শান্তির কথা বলে এবং বাংলাদেশের সরকার যেন, এই অন্তর্বর্তী সরকার যেন তাদেরকে জানায়। এবং এই মুহূর্তে দেখুন যেভাবে বরিশালে মিছিলটি চলছে এবং এক এক করে বিভিন্ন খণ্ডকে মিছিল নিয়ে বরিশাল শহরের সদরোড অতিক্রম করছে। এই মুহূর্তে আনুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিক যে মিছিল সেটি শুরু হবে। আমার কাছে বরিশাল থেকে বিএনপির এই মুহূর্তে এতটুকু খবর ছিল। আমরা একটু যেতে চাই খুলনাতেও একই কর্মসূচি, একই প্রতিবাদ হচ্ছে। আমরা খুলনায় যাব, খুলনার সহকর্মীর কাছ থেকে জানবো সেখানকার প্রতিবাদের ভাষা। আরব ভূমির অবৈধ সন্তান ইসরায়েলের যে আগ্রাসন ফিলিস্তিনের প্রতি এবং গাজা এবং রাফায় যে ধরনের নারকীয় হত্যাযজ্ঞ চালানো হয়েছে, সেই হত্যাযজ্ঞের প্রতিবাদে কিন্তু খুলনা মহানগর বিএনপির আয়োজনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখেছি দুপুরের পর থেকে আসলে দলে দলে যারা রয়েছে, দুপুরের পর থেকে দলে দলে যারা নেতা কর্মীরা আসতে শুরু করে নগরীর যে শিববাড়ি মোড় এলাকা রয়েছে সেখানে, এবং এখানে কিন্তু এখন পর্যন্ত জনসভা চলছে এবং বিক্ষোভ কর্মসূচি
প্রদর্শন করা হচ্ছে। তারা বলছেন যে ইসরায়েলের যে আগ্রাসন এবং হত্যাযজ্ঞ সেটি অচিরেই বন্ধ করতে এবং বিশ্বমণ্ডলদের আসলে প্রতি ধিক্কার জানানো হয়েছে। তারা বলছেন যে জাতিসংঘ শান্তির কথা বলে, সেই জাতিসংঘ চুপ কেন হচ্ছে এই প্রশ্ন করেছেন। ইসলামী রাষ্ট্রগুলোকে আসলে একত্রিত হওয়ার আহ্বান জানানো হয়েছে এই জনসভা থেকে, এবং এখানে কিন্তু আসলে র্যালি অনুষ্ঠিত হবে, বিক্ষোভ মিছিল হবে। যারা এখানে রয়েছে নেতাকর্মীরা বিএনপি সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা আমরা দেখেছি, একই সাথে সব বয়সী বিভিন্ন বয়সী শ্রেণী পেশার মানুষ একত্রিত, সবাই কিন্তু আসলে সংহতি প্রকাশ করছেন। তারা বলছেন যে ধরনের নির্যাতন, যে ধরনের নিপীড়ন চালানো হচ্ছে ফিলিস্তিনে, যেভাবে শিশুদের গুলি করে হত্যা করা হচ্ছে, পুরুষ শূন্য করার জন্য যে প্রচেষ্টা চালানো হচ্ছে, সেই প্রচেষ্টা থেকে আসলে কিন্তু ফিলিস্তিনকে মুছে দেওয়ার যে চেষ্টা, সেই চেষ্টা যে কোনো মূল্যে করতে হবে। অর্থাৎ তারা বলছেন ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে ইসরায়েল বা ইহুদিদের যে ধরনের পণ্য আছে সব পণ্য বয়কটের ডাক দিয়েছেন তারা বলছেন, এবং রাষ্ট্রকে উদ্যোগ নিতে হবে। এই যে কার্যক্রম রাষ্ট্রকে উদ্যোগ নেওয়ার মাধ্যমে তারা বলছেন যে অর্থাৎ প্রতিবাদের যে প্রয়োজনীয়তা সর্বস্তর থেকে প্রতিবাদ জানাতে হবে। একই সাথে বিশ্বমণ্ডলদের যে আহ্বান জানানো হয়েছে, তাদের যে প্রতিবাদ, এবং বলছেন যে ফিলিস্তিনের সংহতি থেকে যে ধরনের ইসরায়েলি সামরিকদের পণ্য আছে সব পণ্য বয়কট করতে হবে, এবং একই সাথে তারা এই যে কিছুক্ষণের মধ্যে বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করবে। খুলনায় যে মহানগর বিএনপির আয়োজনে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশের প্রতিবাদ কর্মসূচি, আমার কাছে এই ছিল সমাবেশে। আমরা একটু যেতে চাই ঢাকাতে, সেখানে রয়েছে নেভাল ভাই। মিছিলের নগরীতে পরিণত হয়েছে আজকে ঢাকা শহর। ফিলিস্তিনিদের পক্ষে সংহতি জানিয়ে বিএনপির র্যালি এখনও চলছে। আমরা এখন বিএনপি কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের সামনে অবস্থান করছি। গত 20 মিনিটেরও বেশি সময় ধরে এই র্যালিটি চলছে। আমার সামনে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি পেছনের অংশে কিন্তু অসংখ্য মানুষ রয়েছেন, বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা রয়েছেন। আমি মিরপুর থানা যুবদল দেখতে পাচ্ছি, এর পেছনে ধারাবাহিকভাবে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা রয়েছেন, অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মী রয়েছেন, বিএনপির সাধারণ মানুষ রয়েছেন যারা আসলে ফিলিস্তিনের পক্ষে সমর্থন জানাতে বৃহৎ এই র্যালিতে অংশ নিয়েছেন। মানুষের ফিলিস্তিনের পক্ষে যে মানুষের যে সহমর্মিতা সেটি প্রকাশ করছেন, যে সমর্থন সেটি জানাচ্ছেন। মসজিদুল আকসার শহর ফিলিস্তিনে যেভাবে বছরের পর বছর ধরে ইসরায়েলি বাহিনী আগ্রাসন চালাচ্ছে, গণহত্যা চালাচ্ছে, নারকীয় হত্যাযজ্ঞ চালাচ্ছে, তার বিরুদ্ধে বাংলাদেশের যে অবস্থান সেটি এই র্যালির মাধ্যমে মানুষ সেই অবস্থান স্পষ্ট করছেন। গত কয়েকদিন যাবতই বিশেষ করে ফিলিস্তিনি যুবকদের ডাকা যে স্ট্রাইকটি বিশ্বব্যাপী, সেটির পরেই কিন্তু আসলে সারা দেশে আমরা দেখেছি ফিলিস্তিনের পক্ষে মানুষ আবারও রাজপথে নেমে এসেছেন। বিএনপি আজকের এই যে আহত যেই র্যালিটি, এই র্যালিটি কিন্তু আসলে আমরা দেখছি এই বহু মানুষের সমাগম ঘটেছে। দুপুর থেকে বিকেল 4টায় আনুষ্ঠানিকভাবে ছিল র্যালি শুরু হওয়ার সময়টি, কিন্তু আমরা দেখেছি দুপুর থেকেই মানুষ এসেছেন ফিলিস্তিনের পতাকা হাতে। তারা স্লোগান দিয়ে ফিলিস্তিনের পক্ষে তাদের যে সমর্থন সেটি জানাচ্ছেন। ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিএনপির এই র্যালি থেকে নেতাকর্মীরা বলছেন যে বাংলাদেশের অবস্থান ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলি গণহত্যার বিপক্ষে সেই অবস্থান স্পষ্ট করছেন, এবং এর মধ্য দিয়ে যারা বিশ্বমণ্ডল রয়েছেন তাদের টনক করবে, তারা গণহত্যা বন্ধে ব্যবস্থা নেবে, ফিলিস্তিনি মানুষের পক্ষে অবস্থান নেবে, স্বাধীন ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেবে, সে আশাবাদ তারা ব্যক্ত করছেন। বিএনপির এই র্যালি যারা এসেছেন, অংশ নিয়েছেন আগত নেতাকর্মীরা। দেশের নানা প্রান্ত থেকে সহকর্মীরা জানাচ্ছিলেন বিএনপির সংহতি সমাবেশের সবশেষ। ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘ কার্যকরী পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন সাদা দল। সকালে গাজায় ইসরায়েলের গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন থেকে সংগঠনটির নেতারা এ দাবি করেন। এ সময় মুসলিম দেশগুলোর নির্বিকার ভূমিকা নিয়েও সমালোচনা করেন তারা। বক্তারা ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বাংলাদেশের সব ধরনের বাণিজ্য বন্ধের আহ্বান জানান। You have to meet fire with fire. এই যে মিডল ইস্টের যে রাষ্ট্রগুলোর কথা বলা হলো, তাদেরকে কিন্তু আল্লাহ অত্যন্ত অনেক ধন সম্পদ দিয়েছে। তারা ইচ্ছা করলে ঐক্যবদ্ধভাবে ইসরায়েলকে
মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারে। ইসরায়েলের সাথে যেসব ব্যবসায়ী প্রতিষ্ঠানের সম্পর্ক আছে তাদের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন করতে হবে। এই সাম্রাজ্যবাদী, এই আধিপত্যবাদী শক্তি দেশগুলো তারা নিশ্চুপ, কারণ একটাই, তারা মুনাফার রাজনীতি করে। এই মুনাফা, এই বিজনেসকে সামনে রেখেই তারা এই ইসরায়েলকে টিকিয়ে রাখছে। অন্য প্রসঙ্গ, ক্ষমতার অপব্যবহার করে নীতি বহির্ভূতভাবে পূর্বাচলে প্লট নেওয়ার অভিযোগে দুদকের মামলায় শেখ হাসিনা ও সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী সহ মন্ত্রণালয় ও রাজুকের কর্মকর্তাদেরও অভিযুক্ত করা হয়েছে। পরিচয় প্রধানমন্ত্রীর মেয়ে, সেই ক্ষমতা বলে নিয়মের তোয়াক্কা না করে ভোগ দখল করেন রাজুকের 2টি প্লট। এরপরও মাঘে ব্যবহার করে কোনো আবেদন ছাড়াই সরাসরি প্লটের মালিক হন পূর্বাচল নতুন শহরের কূটনৈতিক জোনে। সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুদকের করা মামলায় উঠে এসেছে এসব তথ্য। দুদকের অভিযোগ, ইতিমধ্যে রাজুকের প্লটের মালিক হওয়া সত্ত্বেও শেখ হাসিনার নির্দেশে পূর্বাচলের 10 কাঠার একটি প্লট বরাদ্দ দেওয়া হয় পুতুলের নামে। বৃহস্পতিবার এই অভিযোগের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা ও পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন সিনিয়র বিশেষ জজ আদালত, যেখানে রয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজুকের কর্মকর্তাদের নাম। রাজুকের যে আইন আছে, যদি ইতিপূর্বে কারো নামে রাজুকের কোনো প্লট বা সম্পত্তি বরাদ্দ থাকে, সে দ্বিতীয়বার সেটা নিতে পারে না, আবেদনও করতে পারে না। তো সেই হিসাবে দেখা গেল সাইমা ওয়াজেদ পুতুলের নামে অলরেডি সে ধানমন্ডি সুদা সদন, সেখানে তাই সে অংশীদার, এবং গুলশানের একটি প্লট তার নামে সেখানে বরাদ্দ করা আছে রাজুকের। দুদকের আইনজীবী জানান, চলতি বছরের জানুয়ারিতে মামলাটি করে দুদক। এরপর আসামিদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করে তদন্ত প্রতিবেদন জমা দিলেও আদালতে আত্মসমর্পণ বা জামিনের চেষ্টা করেননি অভিযুক্তরা। তাই বিচারক নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। আগামী 4 মের মধ্যে আসামি গ্রেফতার বা আত্মসমর্পণ না করলে বিচারের জন্য মামলাটি প্রস্তুত করা হবে বলে জানান দুদকের আইনজীবী। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যা মামলায় ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল সহ 10 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলকে অনুরোধ করেছে প্রসিকিউশন। গণহত্যায় জড়িত টপ কমান্ডার ও মাঠ পর্যায়ে সরাসরি জড়িতদের বিচারকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। দক্ষ তদন্ত কর্মকর্তার অভাব, তথ্য ফাঁস, আলামত নষ্ট, বিচার বিতর্কিত করতে লবিস্ট নিয়োগ সহ নানা চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন তাজুল ইসলাম। জুলাই আগস্ট গণহত্যার বিচারের দৃশ্যমান কোনো অগ্রগতি নেই, এমন সমালোচনার মধ্যেই কতটুকু এগোলো তদন্ত ও বিচার কাজ তা জানাতে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের আয়োজন করে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। উঠে আসে জুলাই আগস্ট গণহত্যার বিচারে বাধা ও সামনের নানা চ্যালেঞ্জের কথা। প্রসিকিউশন বলছে, স্বল্প সংখ্যক জনবল নিয়ে 56,000 বর্গমাইল জুড়ে হওয়া হত্যাযজ্ঞের বিচারের যাত্রা শুরু হয়। 8 মাসে এখন পর্যন্ত 339টি অভিযোগ জমা পড়েছে। আনুষ্ঠানিকভাবে মামলা হয়েছে 22টি। এসব মামলার তদন্তে 1000-এরও বেশি ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হয়েছে। জবানবন্দি নেওয়া হয়েছে 1000-এর অধিক ব্যক্তির। এবং আপনারাই সেই সকল তদন্তের ক্ষেত্রে নানা অসহযোগিতার বিষয়টিও তুলে ধরে প্রসিকিউশন। দক্ষ তদন্ত কর্মকর্তার অভাব, তথ্য ফাঁস, আলামত নষ্ট, বিচার বাধাগ্রস্ত করতে লবিস্ট নিয়োগের বিষয়টিও উঠে আসে। প্রসিকিউশন জানায়, এখন পর্যন্ত জুলাই গণহত্যার মামলায় গ্রেফতার করা হয়েছে 54 জনকে, পলাতক 87। বিগত ফ্যাসিস্ট সরকারের পলাতক সুবিধাভোগীরা বিপুল অর্থ বিনিয়োগ করে ট্রাইব্যুনালের তদন্ত কার্যক্রম এবং বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা চলমান রয়েছে এবং করে আসছে। শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত আছে উল্লেখ করে প্রসিকিউশন জানায়, 4টি মামলার তদন্ত শেষ। এছাড়া পলাতকদের ধরতে ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল সহ আরও 10 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে। 10 জনের বিরুদ্ধে আমরা রেড নোটিশের জন্য সমস্ত ডকুমেন্ট তৈরি করে আমাদের অফিস থেকে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসে পাঠিয়েছি এবং তারা সেখান থেকে যথানিয়মে এটা ইন্টারপোলের কাছে পাঠাবে। আমরা চাই যাদের কারণে এটা হয়েছে, যারা মাস্টার মাইন্ড এবং যারা একেবারেই সরাসরি সম্পৃক্ত, এদেরকেই বিচার করতে, এবং এই বিচারটা একটা লেভেলে গিয়ে আমাদেরকে শেষ করতে হবে। তা নাহলে এটা কিন্তু অনন্তকাল ধরে চলা যদি বিচার হয়, একটা রাষ্ট্র আর রাষ্ট্র হিসেবেই আর ধরে রাখা যাবে না। গণহারে নয়, শুধু শীর্ষ কমান্ডার ও মাঠ পর্যায়ে গণহত্যায় জড়িতদের বিচার হবে জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, বিচার হবে দিনের আলোর মতো পরিষ্কার, যাতে জাতীয় ও আন্তর্জাতিকভাবে কোনো প্রশ্ন না ওঠে।
আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। সমসাময়িক বিষয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, যেখানেই মবের ঘটনা ঘটছে সেখানে সরকার ব্যবস্থা নিচ্ছে। এর আগে ঢাকা থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যান উপদেষ্টা। সেখান থেকে এয়ারপোর্ট থানা পরিদর্শনে গেলে লাল গালিচা সংবর্ধনার আয়োজন করা হয়। এতে ক্ষোভ প্রকাশ করে সম্মাননা নিতে অস্বীকৃতি জানান তিনি। এই জায়গায় ঘটনা ঘটছে, যারাই অপকর্মটা করছে তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসছি এবং ভবিষ্যতে যদি তারা কেউ এরকম করতে যায় তারা আমরা আইনের আওতায় নিয়ে আসবো। আমাদের তো নিজস্ব কিছু হাতিয়ারও তো আমরা হারাইছি, ওইগুলোও তো আমাদের সব কটা উদ্ধার করা যায়নি। আমরা চেষ্টা করতেছি ওইগুলো উদ্ধার করার জন্য। ওইগুলি উদ্ধার হয়ে গেলে আইন শৃঙ্খলার পরিস্থিতি আরও ভালো হবে। ভারতের সাথে ক্রিমিনালদের হ্যান্ড ওভার করার একটা চুক্তি আছে, আমাদের সাথে একটা চুক্তি আছে। এই চুক্তির আন্ডারে হয়তো আনার চেষ্টা করা হবে। বাড়তি শুল্ক 90 দিন স্থগিত করায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ আলোচনার সুযোগ পাবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা। সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার মাধ্যমে দেশটির সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর সিদ্ধান্তের কথাও জানান তিনি। ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করায় রফতানি বাণিজ্যে বাংলাদেশের কোনো সমস্যা হবে না উল্লেখ করে উপদেষ্টা বলেন, নিজস্ব ব্যবস্থাপনায় এই সংকট কাটাতে সক্ষম বাংলাদেশ। বাংলাদেশে পট পরিবর্তনের পর থেকে ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়েন চলে আসছে। এ অবস্থার মধ্যেই বুধবার ভারত হয়ে তৃতীয় দেশে বাংলাদেশের পণ্য রপ্তানির ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করে দেশটি। এর ফলে ভারতের বিমানবন্দর ও বন্দরগুলো ব্যবহার করে কিছু রপ্তানি করতে পারবে না বাংলাদেশ। দিল্লির দাবি, বন্দরে পণ্য জটসহ তাদের রপ্তানি কার্যক্রম বিঘ্ন হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে বিষয়টি নিয়ে কথা বলেন বাণিজ্য উপদেষ্টা। জানান, ট্রান্সশিপমেন্ট বাতিল করায় কোনো সমস্যা হবে না, নিজস্ব ব্যবস্থাপনায় এই সংকট কাটাতে সক্ষম বাংলাদেশ। 40 থেকে 50,000 টন মতো মেটেরিয়াল বাই রোডে এখান থেকে ভারতের বিভিন্ন পোর্ট, বিশেষত দিল্লি, কলকাতা এবং ব্যাঙ্গালোর কিছু এই পোর্টের মাধ্যমে আমাদের রপ্তানি হতো। আমরা আশা করি যে এই মেটেরিয়ালটা আমরা নিজেরাই ক্যারি করার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আমাদের এই সমস্যার অতি দ্রুত সমাধান করব। রপ্তানির ক্ষেত্রে যোগাযোগের জন্য কোনো ঘাটতি না করে সেই ক্ষেত্রে আমরা সকল ব্যবস্থা নিচ্ছি। এদিকে ট্রাম্প প্রশাসনের আরোপিত বাড়তি শুল্ক 3 মাসের জন্য স্থগিত করায় সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমানোর সিদ্ধান্তের কথা জানান উপদেষ্টা। তাদের তো আকাঙ্ক্ষা তো শেষ হয়ে যায়নি, আকাঙ্ক্ষাগুলোকে আমরা আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্যের উপরে ভিত্তি করে আমরা কতটুকু করতে পারবো সেই সিদ্ধান্তগুলো আমরা বিশ্লেষণ করছি। আমাদের বাণিজ্যের মধ্যে কিছু একটা স্থিরতা দেখা দিবে, যে সময় সম্ভব আমরা দ্রুত যুক্তরাষ্ট্রে নিজেরাও যাব এবং যে আমাদের অবস্থানগুলোকে তুলে ধরব। মার্কিন ক্রয়াদেশ স্থগিত হলে নিজেদের সক্ষমতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি হবে বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ থেকে আরও জনশক্তি নেয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে মালদ্বীপ। দেশটির হাই কমিশনার বলেছেন, প্রয়োজনীয় কাগজপত্রহীন অনেক বাংলাদেশিকে মালদ্বীপে বৈধ করার প্রক্রিয়া চলছে। টেকসই পর্যটন ও শিক্ষা খাতে বাংলাদেশকে মালদ্বীপ সহযোগিতা করবে বলেও জানিয়েছেন তিনি। বাংলাদেশ মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্ক শীর্ষক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক স্টাডিজ BIS। এতে উপস্থিত থেকে বক্তারা দুই দেশের সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তারা বলেন, বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে সমুদ্র যোগাযোগ, বাণিজ্য, পর্যটন, মৎস্য ও স্বাস্থ্যসেবা খাতে কাজ করার বিশাল সুযোগ রয়েছে। ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে বাংলাদেশের পণ্য যাওয়ার ব্যবস্থা প্রত্যাহার প্রসঙ্গে ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাই কমিশনার জানান, সুবিধা বাতিল করলেও আঞ্চলিকভাবে এর কোনো প্রভাব পড়বে না। To the Maldives, a different route is actually taken through Sri Lanka. So I don't think there's much impact to the Maldives. We have very good relations with India, and I'm sure even Bangladesh has long-standing relations with India. I don't think this small specific decision would have any. এছাড়াও বাংলাদেশ থেকে আরও জনশক্তি নেয়ার আগ্রহের কথা উল্লেখ করে তিনি জানান, অনেক বাংলাদেশিকে বৈধ করার প্রক্রিয়া চলমান। The Maldivian government is committed to protecting their rights
and welfare. As part of this commitment, we are at the moment implementing Operation Kurange, which aims to regularize and document migrant workers through biometric registration. The deadline for this initiative is 30th April. একই সঙ্গে টেকসই পর্যটন ও শিক্ষা খাতে বাংলাদেশকে সহায়তা করার কথা জানান হাই কমিশনার। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। বিনিয়োগ সম্মেলনে অংশ নেওয়া বিনিয়োগকারীদের তালিকা করে 18 থেকে 24 মাসের মধ্যে বিনিয়োগ নিয়ে আসতে রোডম্যাপ তৈরি করা হবে বলে জানিয়েছে বিডা। এছাড়া নীতিগত সহ বিভিন্ন সমস্যা নিরসনে এরই মধ্যে কাজ শুরু করেছে সংস্থাটি। বিকেলে সম্মেলনের সমাপনী দিনের কার্যক্রম জানাতে সংবাদ সম্মেলন করে বিডা। এতে জানানো হয় এবারের সম্মেলনে 400-র বেশি বিনিয়োগকারী অংশ নেন, যেখানে G2G ও B2B চুক্তির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এখন থেকে সরকারি বিভিন্ন দফতরে কাগজপত্র ছাড় করতে ব্যবসায়ীদের যেসব জটিলতার সম্মুখীন হতে হয় তার সমাধানে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলেও জানিয়েছে বিডা। 18 থেকে 24 মাসের একটা রোডম্যাপ আমরা বানিয়ে ফেলবো এদেরকে নিয়ে, যাতে করে এর পরের বার যখন যদি এরা আবার আসে এই ইন্টারেস্টের স্টেপ নিয়ে কথা হবে না, এটা হচ্ছে পরের যে কোনো একটি ধাপ নিয়ে যে ওদের এখন এন্ট্রি করতে বা আসলে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট করতে আর কি কি সহযোগিতা লাগবে। আমরা অথরাইজড ইকোনমিক অপারেটর চালু করেছি, আমাদের সিঙ্গেল উইন্ডো চালু হয়েছে, সুতরাং এনবিআর এর পক্ষ থেকেও আসলে এই জিনিসপত্রগুলো আরও কিভাবে সামনের দিকে নিয়ে যাওয়া যায় এটা চেষ্টা চলছে। এর বাইরেও সরকারি প্রতিষ্ঠানগুলোর সাথেও বিডা কিভাবে কাজ করে ম্যানুয়ালি, যাতে করে আমরাই আসলে এই জিনিসপত্রগুলোকে ইনভেস্টরদের জন্য খুব সহজ করে দিতে পারি, সেটার জন্য কাজ চলছে। মাত্র 8 মাসে বদলে গেছে বাংলাদেশ, পরিণত হয়েছে বিদেশি বিনিয়োগের জন্য নিরাপদ গন্তব্যে। এমন মন্তব্য করেছেন 26,000 কোটি টাকা বিনিয়োগে বাংলাদেশি হাসপাতাল ও সার কারখানা গড়ে তুলতে যাওয়া মার্কিন কোম্পানি বাংলা ইউএসের প্রধান পরিচালনা কর্মকর্তা। একই মত নবায়নযোগ্য জ্বালানি খাতে 12,000 কোটি টাকা বিনিয়োগ করার প্রতিষ্ঠান প্যাসিফিক এনার্জির। আর ঝুঁকিমুক্ত বিনিয়োগ পরিবেশ পেয়ে অর্থায়নের জন্য বাংলাদেশের কৃষি ও জ্বালানি খাতকে বেছে নিচ্ছে নেদারল্যান্ডের আর্থিক প্রতিষ্ঠান FMO। কামরুল হাসান সবুজের রিপোর্ট। বদলে গেছে বাংলাদেশ, বিদেশি বিনিয়োগের জন্য হয়েছে নিরাপদ গন্তব্য। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে ঢাকায় 4 দিনের বিনিয়োগ সম্মেলনে অংশ নিয়ে এমন পর্যবেক্ষণই তুলে ধরছেন নামকরা বিদেশি কোম্পানির প্রতিনিধিরা। নামটা হচ্ছে হোপ হসপিটাল। সময় সংবাদের সঙ্গে কথা হয় মার্কিন কোম্পানি বাংলা ইউএস এর প্রধান পরিচালন কর্মকর্তার। জানান $116 কোটি মানে 19,200 কোটি টাকা বিনিয়োগে পূর্বাচলে 300 শয্যার হাসপাতাল করতে যাচ্ছেন তারা। আর $60 কোটি ব্যয়ে চট্টগ্রামে করবেন একটি সার কারখানা। পরে বিনিয়োগ হবে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায়। আর এর সব পরিকল্পনাই হয়েছে গেল 5 আগস্ট বাংলাদেশ বদলে যাওয়ার পর। I waited for 15 years to come and do something in Bangladesh. So this is the right time. আমরা রিসার্চ করেছি। It has changed a lot, tremendously. আমাদের হসপিটালে থাকবে AI টেকনোলজি and ML এর উপরে। এই টেকনোলজি এখন পর্যন্ত বাংলাদেশে আসেনি। People will love it and it's going to be cheaper than any other hospitals. আমাদের 4টা হেলিকপ্টার থাকবে পেশেন্টদের জন্য, ফ্রি ট্রান্সপোর্ট করব। এবারের সম্মেলনে অংশ নেয়া বিভিন্ন দেশের কোম্পানির প্রতিনিধিরা বিনিয়োগের জন্য প্রাধান্য দিচ্ছেন ওষুধ, নবায়নযোগ্য জ্বালানি ও কৃষি খাতকে। What we know about the country and our history and track record here, we are committed and we are willing to do projects here. 1000 মেগাওয়াট সোলার পাওয়ার প্যানেল স্থাপন করার জন্য আমরা একটি প্রকল্প নিয়ে কাজ করছি। এটা সরাসরি ইউএসএ ইনভেস্টমেন্ট, প্রায় $1 বিলিয়ন, $1 বিলিয়ন ইনভেস্টমেন্ট হিয়ার। আর্থিক খাতের চলমান সংস্কার কার্যক্রমই বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশমুখী করছে বলে মনে করেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI এর প্রশাসক। যে জায়গাগুলিতে আননেসেসারি ইনভেস্টরকে ঘোরাঘুরি করতে হয়, যেগুলো কাট ডাউন করার চেষ্টা করা হচ্ছে। এই যে রিফর্মগুলি হচ্ছে এবং একটা সুশাসন তৈরি হচ্ছে, এটা আসলে আমার ধারণা ইনভেস্টরকে আকৃষ্ট করবে। দেশি কোম্পানির জ্বালানি সংকট, ব্যাংক খাতের দুর্বলতা দূর হলে এবং জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সেবা আরও সহজ করা গেলে যৌথ বিনিয়োগেও আগ্রহী হবে বিদেশি কোম্পানি, এমন পর্যবেক্ষণ তুলে ধরেন উদ্যোক্তারা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। শুরু হলো চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার পরীক্ষায় বসেছে প্রায় 20 লাখ শিক্ষার্থী। প্রথম দিনের পরীক্ষা শেষে মিশ্র প্রতিক্রিয়া পরীক্ষার্থীদের। প্রশ্ন ফাঁসের উৎসগুলো বন্ধ করা হয়েছে জানিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, 2 মাসের মধ্যেই প্রকাশ করা হবে পরীক্ষার ফলাফলও।
বসতে হবে জীবনের প্রথম পাবলিক পরীক্ষায়। তাই শেষ মুহূর্তে নিজের প্রস্তুতি ঝালাই করে নেয়ার পালায় বইয়ের পাতা থেকে পরীক্ষার্থীদের চোখ যেন সরছেই না। বৃহস্পতিবার সকাল 10টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হয় চলতি বছরের এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষা। নির্ধারিত সময়ের বেশ আগে থেকেই কেন্দ্রে আসতে শুরু করেন পরীক্ষার্থীরা। 9টার পরে লাইন ধরে প্রবেশ করেন পরীক্ষার হলে। এবার 11টি বোর্ডের অধীনে 19,28,000 পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। জীবনের প্রথম পাবলিক পরীক্ষায় বসেছে সন্তান, তাই দোয়ায় আর প্রার্থনায় সন্তানের জন্য মঙ্গল কামনায় মগ্ন অভিভাবকরা। সন্তান যাতে ভবিষ্যতে প্রতিষ্ঠিত হতে পারে, এই তো ভালো মতো মানুষ হতে পারে, এই ভালো রেজাল্ট করতে পারে, এই দোয়া। খুবই একটা নার্ভাস ফিল হচ্ছে যে সে যেন পরীক্ষা ঠিক মতো দিতে পারে, যেভাবে প্রস্তুতির নিচে বাচ্চারা প্রথম পরীক্ষা দিতে আসে, এই জন্য অভিভাবকবৃন্দরও তাদের পাশাপাশি আমরা থাকি। পরীক্ষা শেষে প্রশ্নের মান, সময় ও পরীক্ষা পদ্ধতি নিয়ে নিজেদের অনুভূতি ব্যক্ত করেন পরীক্ষার্থীরা। গদ্যর যে পার্টটা ওখান থেকে আসলে গল্প থেকে ওরকম আসে নাই, মোটামুটি সব প্রবন্ধ থেকে এসেছে, প্রত্যাশামূলক হয়েছে, অনেক ভালো হয়েছে। সিকিউটা একটু হার্ড এসেছে কিন্তু এমসিকিউ ভালো। কমন গদ্য পদ্য ওইগুলো আসে নাই, যেটা আমরা আশা করি নাই যে এত ভালোভাবে আমরা লিখতে পারবো। এদিকে রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষা উপদেষ্টা। সাংবাদিকদের জানান, যে উৎস থেকে প্রশ্ন ফাঁস হয় সে উৎসগুলো বন্ধ করা হয়েছে। আর রেওয়াজ অনুযায়ী 60 দিনের মধ্যেই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলেও জানান তিনি। যেই সমস্ত সূত্র থেকে প্রশ্নপত্র ফাঁস অতীতে হয়েছে বলে জানা গেছে, আমরা চেষ্টা করেছি সেই সূত্রগুলো প্লাগ করা, যে সেখান থেকে যেন না হতে পারে। এদিকে পরীক্ষা কেন্দ্রের আশেপাশে 144 ধারা জারি থাকলেও একজন পরীক্ষার্থীর সঙ্গে একাধিক অভিভাবক ও ব্যক্তিগত গাড়ি নিয়ে আসায় কিছু কেন্দ্রের সামনে ভিড় সৃষ্টি হয়। আসলে জ্যামটা অ্যাকচুয়ালি দেশের পরিস্থিতির জন্য, এটা গার্ডিয়ানদের জন্য জ্যামটা, কারণ আমরা গার্ডিয়ানরা যদি সচেতন হইতাম তাহলে এই জ্যামটা হইতো না। এখানে এক একজনের সাথে তো 2-3জন এসছে, বাবা মা এসছে বা ভাই বোনরাও এসছে, অনেকে এসছে, এই জন্য ভিড় হয়েছে। সারা বছরগুলোতে গার্ডিয়ান স্কুল তার বাচ্চাকে নিয়ে গেল, হ্যাঁ, তার একটা দায়বদ্ধতা থাকে। হ্যাঁ, সন্তান হিসাবে তো এই পর্যন্ত আসতেই হয়। আগামী 13 মে পর্যন্ত চলবে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা। জীবনের প্রথম পাবলিক পরীক্ষা এসএসসিতে কৃতিত্বের স্বাক্ষর রেখে আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অংশীদারি হতে চান আজকের এই পরীক্ষার্থীরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ঢাকার বাইরেও নির্বিঘ্নে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা। আন্দোলন ধর্মঘটে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও ভালো প্রস্তুতি থাকায় পরীক্ষায় কোনো প্রভাব পড়েনি বলে জানায় শিক্ষার্থীরা। এদিকে দেশের উত্তরের কয়েক জেলায় বৃষ্টি বিড়ম্বনায় পড়তে হয় পরীক্ষার্থী ও অভিভাবকদের। পরীক্ষা ভালো হওয়ায় হাসি মুখে কেন্দ্র থেকে বের হয় শিক্ষার্থীরা, জানায় জীবনে প্রথম পাবলিক পরীক্ষার অভিজ্ঞতা। পরীক্ষার হলে এসে অনেক ভয় করতেছিল, দেন প্রশ্ন পেয়ে তারপরে আস্তে আস্তে ভয় কেটে গেছে। কোশ্চেন খুবই সহজ ছিল, আর মনে হয় ইনশাআল্লাহ ভালো রেজাল্ট হবে। এমসিকিউ আমাদের জন্য একটা হার্ড হয়েছে, আরো পড়লে আরো ভালো হইতো। প্রস্তুতি ভালো ছিল, পরীক্ষাও মোটামুটি ভালো হয়েছে। বৃহস্পতিবার ঢাকার পাশাপাশি দেশের আরো 8টি শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডে একযোগে শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রবেশপত্র দেখে নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রের সামনে ভিড় করেন শিক্ষার্থীরা। এবার সারা দেশে 19,28,970 জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছেন, যা গত বছরের চেয়ে 1 লাখ কম। বোর্ড ভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি 3,81,485 পরীক্ষার্থী ঢাকা বোর্ডে, আর সবচেয়ে কম বরিশালে 84,303 জন। এছাড়া মাদ্রাসা বোর্ডের অধীনে 2,94,726 জন এবং কারিগরি বোর্ডে 1,43,313 জন পরীক্ষায় অংশ নিয়েছেন। আন্দোলন সহ নানা কর্মসূচিতে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও পরীক্ষায় এর প্রভাব পড়েনি বলে জানায় শিক্ষার্থীরা। তবে দেশের উত্তরের কয়েক জেলায় বৃষ্টি হওয়ায় কিছুটা বিড়ম্বনায় পড়তে হয় পরীক্ষার্থী ও অভিভাবকদের। আন্দোলনের কারণে একটু গ্যাপ গেছিল, সবার স্কুল বন্ধ ছিল বা হলো। যে প্রিপারেশন নিয়েছিলাম সেই তুলনামূলক প্রশ্ন সহজ আসছে। গত বোর্ডে যে প্রশ্ন ওরকম করে রিপিট করে নাই, তারা বই থেকেই মানে বইয়ের মেইন টপিকগুলো থেকে প্রশ্ন করেছে। আশা করি A+ পাবো, না হয় A তো থাকবেই মাস্ট, এটাই আর কি আশা করতেছি। সামনে পরীক্ষা যেন আরো ভালো হয়। কেন্দ্রের নিরাপত্তা ও প্রশ্ন ফাঁস রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রশ্ন ফাঁসের এবং গুজবের ক্ষেত্রে
আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোয়েন্দা সংস্থাদের সাথে আমরা কথা বলেছি, সকলেই তৎপর আছেন। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়ার জন্য যে সার্বিক প্রচেষ্টা এবং সেটা আমরা সফল ইনশাআল্লাহ। এদিকে সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে 10 এপ্রিল থেকে 13 মে পর্যন্ত দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। বাংলাদেশের নাম পরিবর্তন করে জনকল্যাণ রাষ্ট্র বাংলাদেশ করার প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জাতীয় ঐকমত্য কমিশনকে সার্বজনীন শরিয়াহ আইনের প্রস্তাবও দিয়েছে দলটি। সব ধরনের নির্বাচনে সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোট চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। দুপুরে দলটির 6 সদস্যের প্রতিনিধি দল ঐকমত্য কমিশনের কার্যালয়ে প্রবেশ করে। কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে কমিশনের সদস্যদের সঙ্গে বৈঠকে বসে। 182টি প্রস্তাবনার মধ্যে 125টি প্রস্তাবে একমত পোষণ করেছে দলটি। কমিশনকে রাষ্ট্র সংস্কারে 4টি মৌলিক প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন। গাজায় ইসরায়েলি আগ্রাসন, মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের স্বাক্ষরিত স্মারকলিপিটি পররাষ্ট্র উপদেষ্টার প্রতিনিধির হাতে হস্তান্তর করেন কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহিদের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধি দল। স্মারকলিপিতে গাজা ইসরায়েলি আগ্রাসনকে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করে আন্তর্জাতিক মহলে কূটনৈতিক তৎপরতা চালানো, পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল পুনর্বহালের দাবি জানানো হয়। ফিলিস্তিনে যেন দ্রুততম সময়ে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়, এই ব্যাপারে যেন ইন্টারন্যাশনাল কমিউনিটি স্ট্রং ভূমিকা পালন করে, সেজন্য বলেছি। দ্বিতীয়ত, সেখানে যে হিউম্যানিটারিয়ান ডিজাস্টার চলছে এটা বন্ধ হওয়ার জন্য যেন উদ্যোগ গ্রহণ করা হয়, সেখানে পর্যাপ্ত এইড যেন পৌঁছানো হয়, এইড পৌঁছানোর জন্য সুযোগ তৈরি করা হয়, এবং প্যালেস্টাইনের আহতরা, শিশুরা যে পরিমাণ ঝুঁকির মধ্যে আছে সেই ঝুঁকি দূরীকরণের জন্য ইন্টারন্যাশনাল কমিউনিটি ভূমিকা পালন করে, সেটার জন্য আমরা বলেছি। সুন্দরবনে জলদস্যু বাহিনীর হাত থেকে অপহৃত 6 নারী ও জেলেসহ 33 জনকে উদ্ধার করেছে মোংলা কোস্টগার্ড। জব্দ করা হয়েছে 16টি কাঠের নৌকা। কোস্টগার্ড জানায়, বুধবার সকালে বন অফিস থেকে পাস পারমিট নিয়ে মাছ ও কাঁকড়া ধরতে সুন্দরবনে যান ভুক্তভোগীরা। দুপুরে জলদস্যু করিম শরীফ বাহিনী তাদের মুক্তিপণের জন্য অপহরণ করে। জনপ্রতি 10,000 টাকা দাবি করে দস্যুরা। খবর পেয়ে সন্ধ্যায় খড়খড়ি নদীর মাল্লাখালী এলাকায় অভিযান শুরু করে কোস্টগার্ড। উপস্থিতি টের পেয়ে দস্যুরা ফাঁকা গুলি ছুঁড়ে বনের গহীনে পালিয়ে যায়। পরে আস্তানা থেকে অপহৃত 6 নারী ও জেলেসহ 33 জনকে উদ্ধার করা হয়। হজ মৌসুমের কারণে আগামী 29 এপ্রিল থেকে 10 জুন পর্যন্ত ওমরা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব। কেবলমাত্র হজ পারমিটধারীরাই পাবেন ওমরা করার অনুমতি। হজ ব্যবস্থাপনার সুবিধার্থে এবং পবিত্র স্থানগুলোতে ভিড় নিয়ন্ত্রণে রাখতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয়। সৌদি আরব থেকে আরিফুর রহমানের রিপোর্ট। বিগত কয়েক বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশ থেকে বেড়েছে ওমরাহ হজ যাত্রীর সংখ্যা। পবিত্র হজকে সামনে রেখে এবার ওমরাহ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করল সৌদি আরব। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী 29 এপ্রিল থেকে 10 জুন পর্যন্ত ওমরাহ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। এই সময়ে সৌদি নাগরিক, প্রবাসী এবং যে কোনো ধরনের ভিসাধারীরা ওমরাহ পালন করতে পারবেন না। কেবল হজ পারমিটধারীরাই 29 এপ্রিল থেকে ওমরাহ করার অনুমতি পাবেন। হজ ব্যবস্থাপনার সুবিধার্থে এবং পবিত্র স্থানগুলোতে ভিড় নিয়ন্ত্রণে রাখতে প্রতি বছর এমন ব্যবস্থা নিয়ে থাকে দেশটি। এর আগে সৌদি আরবের হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয় এক নির্দেশনা জানায়, এবছর পবিত্র হজের আগে যারা ওমরা পালন করতে সৌদি আরব যাবেন তাদের অবশ্যই 29 এপ্রিলের মধ্যে সে দেশ থেকে বেরিয়ে আসতে হবে। বেঁধে দেওয়া সময়ের পরও ওমরা যাত্রীদের কেউ যদি সৌদি আরবে অবস্থান করেন তবে তিনি দেশটির ভিসা আইন ও হজের নীতিমালা লঙ্ঘন করেছেন বলে বিবেচনা করা হবে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
গাজায় গণহত্যার প্রতিবাদে রাজপথে বিএনপি, রাজধানী সহ সারা দেশে সমাবেশ। মুসলিম বিশ্বের নীরবতায় ক্ষোভ, ইসরায়েলি পণ্য বয়কট করলেও প্রতিষ্ঠানে হামলা বন্ধের আহ্বান। প্লট দুর্নীতির মামলায় হাসিনা পুতুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, তালিকায় সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী সহ মন্ত্রণালয় ও রাজুকের 16 কর্মকর্তা। এবং ওবায়দুল কাদের সহ 10 জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির অনুরোধ। বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা চলছে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।